কেশবপুর নামের এক গ্রামে রিয়া, তার স্বামী আকাশ এবং শ্বশুর শাশুড়ি শঙ্করবাবু ও মাধুরী দেবীর সাথে সুখে শান্তিতে বসবাস করত। মাধুরী দেবী রিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। বৌমা, ও বৌমা, শোনো, আকাশ তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। তুমি কি ওর ব্যাগে টিফিনটা দিয়েছিলে? সারাদিন ছেলেটা অফিস করে, টিফিন না করলে তো রোগা হয়ে যাবে। হ্যাঁ মা, দিয়ে দিয়েছি। এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব গুছিয়ে দিয়েছি। আপনি ওষুধটা খেয়েছেন? বাবাকে ওষুধ দিয়েছিলেন মা? হ্যাঁ বৌমা, আমি আর তোমার বাবা ওষুধ খেয়েছি। আমাদের ওষুধ খাওয়া নিয়ে তুমি ব্যস্ত হইও না, আমরা ঠিক আছি বৌমা। তুমি যে আমার কত লক্ষ্মী বৌমা, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। প্রতিটা শাশুড়ি যেন এমন বৌমা পায়। আপনার মতো শাশুড়ি মা পেয়ে আমি অনেক খুশি মা। আপনার মতো শাশুড়ি পেয়ে মনে হয় আমি আমার মাকে পেয়েছি। এভাবেই তাদের আনন্দেই দিন কাটছিল। গ্রামের লোকেরা ওদের দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত। সবাই আফসোস করত ওদের মতো হতে। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যায়। বাড়ি ফেরার পথে গাড়ির সাথে আকাশের রোড অ্যাক্সিডেন্ট হয়। ওরা আকাশকে হাসপাতালে ভর্তি করায়। তার একটা পা কাটা পড়েছে। এ কি হলো তোমার? এভাবে পা কাটা পড়লো কেন? এখন আমাদের কি হবে? তোমার রোজগারেই তো আমাদের সংসার চলতো। এখন আমি বাবা মাকে কি বলবো? তোমার এইভাবে এই অবস্থা, আমি যে কিছুই ভাবতে পারছি না। আমিও কিছুই ভাবতে পারছি না। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, আমার একটা পা কাটা পড়েছে। আমি আর আগের মতো অফিসে করতে পারবো না। তুমি এখন বলো, এখন আমার কি করা উচিত? জানি না, আমি কিছুই জানি না। তুমি থাকো, বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না। আমি ওনাদেরকে দেখি, তারপর বিকেলে আবার আসবো। রিয়া একদম হিমশিম খাচ্ছিল, কিভাবে সবকিছু সামলাবে ভেবে পাচ্ছিল না। তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলায় সেলাইয়ের কাজ শিখেছিল। ও তখন থেকেই সেলাইয়ের কাজ করতে শুরু করলো। বাবা মা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো। আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলবো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই সব বাধা বিপত্তির মধ্যেও রিয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রিয়ার ব্যাগটা নষ্ট হয়ে যায়। তাই ও তখন একটা পুরনো ব্যাগের দোকানে যায়। ওর নজর পড়ে একটি পুরনো ব্যাগের দিকে। আরে বাহ, এই ব্যাগ তো অনেক সুন্দর। বাড়িতে আমার ব্যাগটা বেশ অনেকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। একটা ব্যাগের খুব দরকার। আমার শাশুড়ি মাও বলেছিলেন এই ব্যাগটা বদলে অন্য আরেকটা ব্যাগ আনতে। কিন্তু আমার যে আয়ের অবস্থা, আমি কি করে এই ব্যাগটা কিনতে পারবো? এটা নিয়ে যান, এটার দাম খুব কম রাখবো। পুরনো একটা ব্যাগ কেউ নেয় না। একবার এক বুড়ি এই ব্যাগটা মাত্র 500 টাকাতে আমায় দিয়ে গেছে। আমি ভেবেছি এটা অনেক লাভ করে বিক্রি করব। কিন্তু এখন দেখি পুরনো ব্যাগ বলে কেউ নিতে চায় না। অনেক পুরনো ডিজাইন আমার দোকানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। দাম তো আর বাড়বে না, আরো কমবে। ভাই, আমি যে মাত্র 200 টাকা সাথে করে এনেছি। বাকি টাকা আপনাকে আমি যদি আগামী সপ্তাহে দেই, আপনার কোনো সমস্যা নেই তো? আমি তো এইখানেই থাকি, আমার বাড়ি এই কাছেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমার বউ তো আপনার থেকে জামা সেলাই করে। অনেক সুন্দর জামা সেলাই করেন আপনি। নিয়ে যান, সমস্যা নেই, টাকা পরে দিয়েন। আজকে সামর্থ্য নেই বলে একটা পুরনো ব্যাগ আনতে হলো। অথচ আমি আমার স্বামীর সঙ্গে কত স্বপ্ন দেখেছিলাম, দুজনে মিলে কত সুন্দর করে বাড়িটা সাজাবো। এখন আমার স্বামীর চিকিৎসার টাকা, শ্বশুর শাশুড়ির চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। তবুও ভালো, আমি একটা ভালো শ্বশুর বাড়ি তো পেয়েছি। ভাগ্য করে কজনই বা এমন ভালো শ্বশুর শাশুড়ির স্বামী পাই। আজকে যদি আমার এই পরিবারের বিপত্তি না হতো, তাহলে তো এত কষ্ট আমাকে করতে হতো না। একদিন সব ঠিক হয়ে যাবে। রিয়া ঘরের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত তার হাত থেকে কাঁচি সেই ব্যাগে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ব্যাগটায় একটা ফাটল সৃষ্টি হলো। আর সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা লাল টকটকে পরী, যার নাম জ্যোৎস্না পরী।
আমি জ্যোৎস্না পড়ি, আর এটা সোনা রূপার ব্যাগ। তুমি কি জানতে না? তুমি কি জানো যে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো? আমি বহু বছর ধরে এই সোনা রূপার ব্যাগে বন্দি হয়ে আছি। এই সোনা রূপার ব্যাগটাকে একটা বুড়ি তান্ত্রিক আমাকে এখানে জাদু মন্ত্র করে বন্দি করে রেখেছিল। শুধু আমি না, আমাদের পরিরাজ্যের অনেক পরীকেই এই বুড়ি তান্ত্রিক জাদু মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে। কেউ আছে জাদুর আয়নায়, কেউ আছে জাদুর সেলাই মেশিনে, আবার কেউ আছে জাদুর বইতে। আমি প্রতিদিন তোমার কথা শুনতাম, কিন্তু তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমি বন্দি ছিলাম। আমি প্রতিদিন মনে মনে বলতাম, ইস, যদি কোনোভাবে এই মেয়েটা আমায় মুক্ত করত, তাহলে আমার প্রাণটা বেঁচে যেত। আমি ওই মেয়েটাকে কিছু না কিছু সাহায্য করতে পারতাম, কারণ আমি জানতাম তুমি অনেক কষ্টে আছো, তোমার স্বামীর পা কাটা পড়েছে। আপনি এসব কি বলছেন পরি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি? একদম স্বপ্ন দেখছো না। তবে আমার এই বিশ্বাস ছিল একদিন এই সোনা রূপার ব্যাগ ফেটে যাবে, আর তখনই আমি আমার আগের রূপ ফিরে পাবো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার স্বামীর পা একদম ঠিক করে দিচ্ছি। জ্যোৎস্না পরী আকাশের কক্ষে যায় এবং তার পা একদম সুস্থ করে যায়। আকাশ অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকায়। এই নাও, আমি তোমাকে এই জাদুর শাড়িটাও দিয়ে দিচ্ছি। এই শাড়ি পরে তুমি যখন আমাকে ডাকবে, আমি তখনই তোমার সামনে চলে আসব। আরেকটা কথা মনে রেখো, কখনোই কোনো কিছু নিয়ে লোভ করবে না, কেননা যদি লোভ করো তাহলে সব কিছুই আবার আগের মতো হয়ে যাবে। তোমার স্বামীর পা আবার কেটে যাবে, আর এই শাড়িটাও কিন্তু উধাও হয়ে যাবে। না না পরি, আপনি আমার জন্য, আমার পরিবারের জন্য যা করেছেন, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনি আমার পরিবারকে নতুন জীবন দিয়েছেন। আমার কখনো লোভ করতে এতটুকুও মনে চাইবে না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। পরি খুশি হয়ে সেখান থেকে চলে গেল আর নিজের রাজ্যে ফিরে গেল। রিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। রিয়ার পরিবার অনেক খুশি ছিল। রিয়ার জন্য তারা আবারও নতুন করে তাদের জীবন শুরু করতে পারলো। রিয়াও ওর স্বামীকে আবারও সুস্থ রূপে ফিরে পেয়ে অনেক খুশি ছিল, যেন আকাশে নতুন সূর্যের উদয় হয়। তারা সকলে এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।